ভালোবাসো তাই না? ভালোবাসার মানে বোঝো তুমি? ভালোবাসার মানে বুঝলে নিজের স্বামীকে কেউ মারার অনুমতি দেয়? আগে কিছু না ভেবে এর নাম বুঝি ভালোবাসা? বোঝো কতটা কষ্ট হয়েছিল আমার। 7টা মাস আমি বিছানা থেকে নামতে পারিনি। বোন ফ্র্যাকচার, রিব ফ্র্যাকচার, শোল্ডার ফ্র্যাকচার, ব্লাড বোন ফ্র্যাকচার। এমন কোথাও ছিল না যেখানে আঘাত পাইনি। এমনকি আমার নিজের চেহারাটাও হারিয়ে ফেলি। আর তার চেয়েও বড় আঘাত পেয়েছি আমার এই হৃদয়ে। অনুভব করতে পারবে কখন আমার সেই কঠিন দিনগুলো? পারবে না। কম সময় লাগেনি আমার এই শরীর মানসিক পরিস্থিতি ঠিক করতে। তবুও আমি চুপ থেকেছি। হাসি মুখে তোমার সেই আঘাতকে বরণ করে নিয়েছি। তুমি কিন্তু আমার খোঁজ নিতে আসোনি। ও, আসবেই বা কিভাবে? তুমি তো জেনেছিলে আমি মৃত। হ্যাঁ হ্যাঁ, তবুও তোমাকে পাগলের মতো ভালোবেসেছি। আর এখনো বাসি। আর তুমি তুমি কি দিয়েছো আমাকে বলো? মানলাম আমি তোমাকে জোর করে তুলে এনেছিলাম। তোমার গায়ে কয়েকবার হাতও তুলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা কি কোনো কমতি রেখেছিলাম? আমি মানতে পারতাম না আমার ভালোবাসার মানুষকে কেউ পূর্ণজোরে দেখুক। আমি আমার ভালোবাসা কারোর সাথে ভাগ করতে চাইতাম না। তাই আমি ওইসব পাগলামি করে ফেলতাম। কিন্তু আমি বা কি করতাম? আমি তো নিজেকে আটকাতে পারতাম না। ওই যে তুমি বলো না সাইকো। হ্যাঁ, আমি সাইকো। দুনিয়ায় একমাত্র এই একটা জিনিসকে কারোর সাথে আমি ভাগ করতে পারতাম না। মনে হতো তোমার পুরোটা আমার, একান্তই আমার। আমি তোমার জন্য সাইকো ছিলাম। আঘাত দিতাম, সে আঘাত আমি তো আবার তাতে ওষুধ দিতাম। তুমি কি ভাবতে ব্যথা তুমি একাই পেতে? তোমাকে আঘাত দিলে আমি তার দ্বিগুণ ব্যথা নিজেকে দিতাম। তোমার হাতটা কোথায় দেখি? হুম, এই যে এখানে পড়ার দাগ। কি ভাবছো এটা তোমার একার আছে? এই বলে তুজো নিজের শার্ট ফোল্ড করে ডান হাতটা দেখালো। আর শুভ হাতটা দেখে চোখ বন্ধ করে নিল। শুভর হাতের পোড়া দাগটাতেও তাও মিলিয়ে গিয়েছে প্রায়। কিন্তু তুজ্জোর হাতের পোড়া দাগটা এতই গভীর যে এখনো বীভৎসভাবে দৃশ্যমান। কি হলো? চোখ বন্ধ করে কেন? চোখ খোলো। আরে দেখো, দেখো বলছি। বলে উচ্চস্বরে একটা ধমক দিল। আর শোভা চমকে উঠল। কি না করেছি শোভা? তোমার একটু ভালোবাসার জন্য ভিকির মতো তোমার পিছনে ঘুরেছি। তোমার মুখে শুধু ভালোবাসি শোনার জন্য এই অনাথ ছেলেটা শুধু একটু ভালোবাসা চেয়েছিল। এটাই কি খুব বেশি হয়ে গিয়েছিল? তুমি কি করলে? অন্যের কথায় বিশ্বাস করে নিজের স্বামীকে মারতেও পিছু পা হলে না। আমার এত আঘাতের পরেও তোমার মনে মায়া জাগলো না? তুমি ছলনা করে আমার কাছ থেকে মুক্তি চাইছো। আরে, একটা বাসায় কটা দিন কুকুর পুষলেও তো তার প্রতি মায়া হয়। আর আমি তো জলজান্ত মানুষ। 4টা বছর ধরে তোমার সাথে ঘর করছি। তোমার তোমার এই ঠোঁটে, এই কোমরে, এই গালে, সব জায়গায়, সব সব তোমার শরীরের সব জায়গায় আমি মিশে আছি। শোভার ঠোঁটে গালে বাজেভাবে ছুঁয়ে দেখলো তুর্য। 4টা বছর ধরে মিশে আছি, তাহলে তোমার কেন মায়া হয় না? কেন আমাকে বারবার মেরে ফেলতে চাও? ছেড়ে চলে যেতে চাও? কথাগুলো বলতে গিয়ে তুর্যর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এইবার তুর্যর কথায় আর থাকতে না পেরে কান্না করতে করতে তুর্যর পায়ে লুটিয়ে পড়ে। আর তুর্যর পা জড়িয়ে বলে, আমি ভুল করেছি, বিশ্বাস করুন। আমাকে কি ক্ষমা করা যায় না? আমি আমার তিলকের দিব্যি দিয়ে বলছি, আমি আপনাকে মারিনি, মেরে ফেলতে চাইনি। বাবার মৃত্যুতে আমি এতটা হতভম্ব হয়ে গেছিলাম যে রুদ্র ভাই কি করছে না করছে তার উপর আমি কিচ্ছু বলতে পারিনি। আমি ভুল করেছি। আমি বুঝতে পারি আপনার অনেক কষ্ট হয়েছে, ছোট থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু আমি সত্যি আপনাকে মারতে চাইনি, আর এখনও আপনাকে ছেড়ে যেতে চাই না। আমি জানি আমাকে আপনার থেকে ভালো কেউ বাসতে পারবে না। আপনি একটু শান্ত হন। কেন বিশ্বাস করছে না বলুন? আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি সবটা শুনলেই বুঝবেন যে আপনি আমাকে ভুল বুঝছেন। তাই ভালোবাসো আমাকে? আচ্ছা, ওঠো তাহলে। আরে ওঠো, আমার পা জড়িয়ে আছো কেন? ওঠো ওঠো, আমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে তোমাকে। ওঠো ওঠো। এই বলেই শুভার বাহুজোড়া শক্ত করে তুলে ধরে উপরে তোলে। এইটা কেক তুমি আমার জন্য বানিয়েছো তাই না? আমার জন্মদিনের জন্য। হা, কেক কাটবো আমি। আসো, আগে তোমার সাথে কেক কেটে নেই। বউ বানিয়েছে, কাটতে তো হবেই। বউর হাতের কেক। এই বলে কেকটার সামনে নিয়ে শুভাকে টান দিয়ে নিজের শরীরের মধ্যে নিয়ে ওর হাতটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরে পাগলের মতো কেক কাটতে লাগলো। আর শুভা ব্যথায় কুঁকড়ে উঠেছে বারবার। তার থেকেও ভয় ওর বুকে কেঁপে উঠছে তুজোর এমন পাগলামো দেখে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি ডিয়ার তুর্য, হ্যাপি বার্থডে টু মি।
এই বলেই কেকটা কেটে আগে নিজে খায়, তারপর শুভাকে খাওয়ায়। শোভা, এই নাও খাও। তুমি না বানিয়েছো আমার জন্য কেক? শুভা চুপ করে শুধু ফুপিয়ে কান্না করছে। কি হলো, খাবে না তুমি? খাও বলছি। এই বলেই জোর করে শুভার মুখে কেক পুড়ে দিল। তুর্য, আপনার নেশা হয়ে গেছে। নেশার ঘরে আপনি আবোল তাবোল কাজ করছেন। আপনি আমার কথাটা একটু শুনুন। আপনি একটু রেস্ট নেন। আমি আপনাকে সবটা পরিষ্কার করে বললেই বুঝতে পারবেন। শুভা কাঁপা কাঁপা কণ্ঠে বলল তুর্যকে। আরে বউ, বসো আমার কাছে। নেশা? হ্যাঁ, নেশা তো আমার হয়েছে, তোমার ভালোবাসার নেশা। কিন্তু তুমি জানো তো, তুমি যেভাবে আমার বার্থডে কেক বানিয়ে সেলিব্রেট করলে, ঠিক একইভাবে 23 বছর আগে আমার বাবা মাও করেছিল। তারপরে আমার চোখের সামনে ওই রুদ্র আমার বাবা আর মাকে গুলি করে মেরে ফেললো। তুমিও আমাকে একইভাবে এখন আবার মারতে চাইছো তো? কিন্তু এটা এটা তো গুলি না, এটা কেক। কেক দিয়ে কি মারা যায়? হতে পারে। তুমি তো বিষ মিশিয়েছ। কিন্তু এটা তো তুমি খেয়ে ফেললে। শুভা এবার হু হু করে কান্না করে তুর্যকে জড়িয়ে ধরে। ব্যাস, চুপ করুন তুর্য। এইবার অন্তত চুপ করুন। আমি আপনাকে কেন মারবো? আমি আপনাকে খুব ভালোবাসি তুর্য, খুব। তাহলে ওই সিসিটিভি? ওসব মিথ্যা। আমি রুদ্রের সাথে অভিনয় করেছি। আমি কেন আপনাকে ছেড়ে যাব বলুন? আমি আপনাকে খুব ভালোবাসি। এবার তুর্য শুভাকে নিজের থেকে আলাদা করে বলল। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, বাসি। তাহলে পরীক্ষা দাও কেমন? ওই যে ছবিতে করে না অগ্নি পরীক্ষা, এখন তুমি ওই অগ্নি পরীক্ষা দেবে, ভালোবাসার অগ্নি পরীক্ষা। কথাটা বলে একটা বাঁকা হাসি দিল তুর্য। শুভা তুর্যের কথা কিছুই বুঝলো না। তুর্য হুট করে গেল ড্রেসিং টেবিলের কাছে আর ঘুষি দিয়ে চুরমার করে কাঁচগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ফ্লোরে ছড়িয়ে পড়ল। আর তুর্যের হাত একদম রক্তাক্ত হয়ে গেল। টুকটুক করে তুর্যর হাত থেকে রক্ত পড়ছে। এটা আপনি কি করলেন তুর্য? কেন নিজেকে আঘাত দিচ্ছেন? কতটা কেটে গেছে। এই বলেই যেই তুর্যর কাছে এগিয়ে আসতে গেল, অমনি তুর্য হাত দিয়ে ইশারা করে ওখানেই থামতে বলল। একদম এভাবে আমার কাছে আসবে না, বলেছি না অগ্নি পরীক্ষা দেবে তুমি। তাই ওইখান থেকে আসো, কাচের উপর থেকে হেঁটে হেঁটে। আমি কতটা কষ্ট পেয়েছি তুমি নাকি অনুভব করতে চাও। তুমি নাকি আমাকে ভালোবাসো, ভালোবাসার পরীক্ষা দাও। এসব কি বলছেন? কি বলছি? আমার ভালোবাসার পরীক্ষা দাও। আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি পারবে না? দাও। শুভা এবার সত্যি সত্যি চোখ খিচে বন্ধ করে বলল। আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আর আমি এর পরীক্ষাও দেব। এই বলে চোখটা বন্ধ করে কাঁপা কাঁপা পায়ে যেই কাজগুলোর উপর পা রাখতে গেল, সেই আবারও গালের উপর ঠাস করে একটা চড় এসে পড়ল। শুভা ধাক্কা গিয়ে যেই পড়ে যেতে নিল, তখনই শুভাকে তুর্য কোলে তুলে নেয়। এরপর কোলে করেই বাড়ি থেকে বের হয়ে কারে বসায়। তারপর এই কবরস্থানের সামনে নিয়ে আসে। কারে ড্রাইভ করার সময় শুভা একটা কথাও বলেনি, কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। তারপরে এভাবে টেনে হিঁচড়ে কবরের সামনে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল। কি ভাবছো তুমি ওভাবে কাচের উপর দিয়ে হাঁটবে আমার চোখের সামনে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো আমার ভালোবাসার মানুষের কষ্ট? এমনটা তো হবে না। আমি না অনেক চিন্তা করলাম, বুঝেছো? এসব করে কিছুই হবে না। মন থেকে কখনো তুমি আমাকে ভালোবাসতেই পারবে না। তাই তো তুমি আমার কাছে মুক্তি চাও। আমি যে বেঁচে থাকতে তোমাকে মুক্তি দিতে পারবো না, এই জন্য আমি তোমাকে এখানে এনেছি। দেখো তো, বুঝতে পারছো যে এইটা কবরস্থান, আর যে কবর দুটোর সামনে তুমি বসে আছো, এটা মা আর বাবার কবর। জানো তো, ছোট থেকে যখনই ভয় করেছে এখানে ছুটে এসে মা বাবার কবরটা জড়িয়ে ধরে রেখেছি। যখনই আমার মন খুব খারাপ থেকেছে, বাবা মার কাছে ছুটে চলে এসেছি। যখনই তোমার কথা, আমার ভালোবাসার কথা বলতে মন চাইছে, এখানে এসে আমার বাবা আর মায়ের কাছে শেয়ার করেছি। পৃথিবীর জীবিত মানুষগুলো কখনো আমার মনের কথা, দুঃখ, কষ্ট কখনো জানতে চায়নি। অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমার মা আর বাবা কোনোদিন আমাকে কষ্ট দেয়নি। সব সময় আমাকে কাছে টেনে নিয়েছে। জানো, পৃথিবীতে একমাত্র জীবিত মানুষগুলোর মধ্যে একমাত্র তোমার কাছে আমি ভালোবাসা চেয়েছি, একটু সুখ চেয়েছি, সেটাও জোরকের পাওয়ার লেগেছে আমার। মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবেসেছি, অনেক চেয়েছি। জানো, কবে তুমি ইচ্ছে করে আমার কাছে আসবে? আমার
আলিঙ্গন করে ভালোবাসায় ভরিয়ে দেবে, কিন্তু তোমার কাছ থেকে তা কখনোই পাইনি। জানো, এত কিছুর পরেও আমি আবার আশায় ঘর বেঁধেছিলাম যখন আমি আমার তিলককে দেখলাম, তোমার আমার প্রতি করা কেয়ারগুলোকে দেখলাম। ভাবলাম এবার হয়তো তুমি আমাকে বুঝেছ, আমার একটা ছোট সংসার হবে। কিন্তু আজ সকালে যখন ওই দৃশ্য দেখলাম, পৃথিবীর সবচেয়ে অসহায় আমি। আপনি সবটা ভুল দেখেছেন তুর্য। হুশ, আমার কথাটা আগে শোনো। আমি তোমাকে বলেছিলাম না, ভালো তো সবাই বাসে, কিন্তু যারা ভালোবাসার জন্য সাইকো হয় তারা মৃত্যুকে হার মানায় ভালোবাসার কাছে। হাসতে হাসতে ভালোবাসার মানুষের জন্য প্রাণ দিতে পারে। আজ আমি তাই করব। কি 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 করবেন আপনি? তোমাকে মুক্তি দেব, তবে ডিভোর্স দিয়ে না, আমার প্রাণ দিয়ে। আমি বেঁচে থাকতে তোমার উপর কেউ নজর দিলেও যে আমি ওই চোখ তুলে নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। না পারবো তোমাকে আমার বাঁধন থেকে মুক্তি দিতে। তাই আজ তোমারই সামনে তোমার এই সাইকো নিজের প্রাণ দিবে। তুমি তাহলে আমার নজর থেকে মুক্তি পাবে ঠিকই, কিন্তু আমার পরিচয় থেকে না। আর এটাই হবে তোমার সবচেয়ে বড় শাস্তি। এই বলেই তুর্য নিজের পকেট থেকে একটা গান বের করে তার নিজের মাথায় তাক করে ধরলো। তারপর আস্তে করে নিজের চোখটা বন্ধ করে। তারপর গানের ট্রিগারে উপর নিজের হাতটা রেখেই বলল, হ্যাঁ, আমি তোমার উপর রেগে আছি। আমি তোমার সাইকো প্রেমিক। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে যেই ট্রিগারে আঙ্গুলটা চাপ দিতে গেল, অমনি শুভা দৌড়ে তুর্যর কাছ থেকে গানটা কেড়ে নিয়ে থাপ্পড় খেয়ে তুর্য খানিকটা ধাক্কা লেগে সরে গেল। তারপর অবাক চোখে শুভার দিকে তাকালো। কত বড় সাহস আপনার যে আমার সামনে আপনি নিজেকে আঘাত করেই যাচ্ছেন। আমাকে আঘাত করেছিলেন তখন কিছুই বলিনি, চুপচাপ শুনেছি, কিন্তু নিজের উপর এইভাবে আঘাত করবেন আর আমি এভাবে মেনে নিব আপনি ভাবলেন কি করে? ভালোবাসি, বারবার বলছি, আপনার কানে যায় না? তুর্যর কলার শুভা দুই হাতে জোড়া দিয়ে ধরে ঝাঁকিয়ে বলল। তুর্য অবাক হয়ে শুভার এই অভিমানী চেহারা দেখছে। এর আগে কখনো শুভার এমন রূপ দেখেনি। খুব মায়াবী লাগছে শুভাকে, মনে হচ্ছে এর মধ্যেই ডুবে যেতে। শুভার চোখে যেন তুর্য এই প্রথম অধিকার বোধ দেখছে। এই কি হলো, এখন চুপ কেন বলেন? আপনি আমাকে বলেছিলেন, শিখিয়েছিলেন ভালোবাসার অর্থ হলো অটুট বিশ্বাস একে অপরের প্রতি। আর আজ যখন এতবার করে বলছি যে আমি অভিনয় করেছি, সত্যি না, রুদ্রর মুখোশ সবার সামনে তুলে ধরার জন্য কেন আপনি বিশ্বাস করতে পারছেন না বলুন? কেন কেন? কানের কাছে যে ঘ্যান ঘ্যান করছি, ভালোবাসি ভালোবাসি বলছি, কানে যায় না? কি করছিলেন আপনি? পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন কেন? আমাকে কি আর ভালো লাগে না? মরার পর কি ভূত হয়ে অন্য মেয়েদের দেখার শখ? সেটা হচ্ছে না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। অন্য কারোর দিকে তাকিয়ে দেখুন না। সরি বলুন, এক্ষুনি সরি বলুন। আর এক্ষুনি বলুন যে এই কথাটা গান হাতে নিয়ে বললেন। বলুন বলছি। আই অ্যাম ম্যাড অ্যাট ইউ। আই লাভ ইউ মোর দেন এনিথিং। ইয়েস, আই অ্যাম ইউর পিসু লাভার। আর আমিও এই সাইকোটাকেই ভালোবাসি, খুব ভালোবাসি। এই বলে শুভা তুর্যর কলারটা শক্ত করে ধরে একদম তুর্যের শরীরের সাথে মিশে গিয়ে পা দুটো উঁচু করে তুর্য বরাবর হওয়ার চেষ্টা করলো। তুর্য যখন দেখলো শুভা পায়ের উপর ভর দিয়ে উঁচু করে ব্যালেন্স রাখতে পারছে না, তখনই তুর্য দুহাত দিয়ে শুভার কোমর শক্ত করে ধরে নিজের সাথে আটকে নেয়। তারপর নিজের মাথাটা একটু হালকা ঝুঁকায়। শুভা আর তুর্য একে অপরের চোখের দিকে ডুবে আছে। দুজনের মাঝেই কম্পন যেন একটা ঘোরে। দুজনে একে অপরের নিঃশ্বাসকে অনুভব করছে। আস্তে আস্তে শুভা চোখটা বন্ধ করে নিজের ঠোঁটটা তুর্যর ঠোঁটে ডুবিয়ে দিল। আর তুর্য পরম আবেশে ভালোবাসার স্বাদ নিতে লাগলো। প্রায় 5 মিনিট এভাবে থাকার পর দুজন দুজনকে ছাড়লো। দুজনেরই নিঃশ্বাস গাঢ়ভাবে পড়ছে। কেমন একটা ঘোর ভালোবাসার ঘোর দুজনের মধ্যে। তুর্য কোলে তুলে নিল শুভাকে, আর শুভাও তুর্যর গলা জড়িয়ে ধরল। তুর্য শুভাকে কোলে তুলে গাড়িতে নিয়ে এলো। তারপর পুরো ড্রাইভের সময়টুকু ছিল দুজনের মধ্যে দারুণ নীরবতা। নীরবতায় যেন দুজনের মধ্যে ভালোবাসার উত্তেজনার স্ফোরণ ঘটাচ্ছে। বাড়ি পৌঁছে তুর্য গাড়ির গেট খুলল। তারপর একইভাবে শুভাকে কোলে তুলে নিল আর সোজা নিজের বেডরুমে চলে এলো। তারপর শুভাকে বিছানায় নামিয়ে দিল। তারপর যেই তুর্য ওয়াশরুমের দিকে যেতে লাগলো,
শোভা তুর্যকে আটকে দিল। তারপর চুপচাপ ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে তুর্যর কাটা হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর কাটা জায়গায় অসংখ্য চুমু খেলো শোভা। তারপর আস্তে আস্তে শোভা তুর্যর চোখে মুখে গালে সব জায়গায় অজস্র চুমু এঁকে দিল। তারপর আস্তে আস্তে তুর্যর শার্টের বোতাম খুলে শরীর থেকে শার্টটা খুলে ফেললো। তারপর তুর্যর শরীরের আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে একটু একটু করে চুমু এঁকে দিল। তুর্য যেন বহুদিন পর এতটা শান্তি লাগছে। ওর আঘাতগুলো যেন নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। তারপর আস্তে আস্তে শোভা তুর্যর ফর্সা লোমশ বুকে মাথা লুকিয়ে বলল, আপনার এটা মনে হয়েছে না সবসময় আপনি জোর করে আমাকে ভালোবেসেছেন? আজ আমি বলছি, যত পারুন ভালোবাসুন আমাকে। আমি আজকে মন থেকে আপনার ভালোবাসা পেতে চাই তুর্য। নিজ ইচ্ছায় আপনার সাথে মিশে গিয়ে দুজনে একই সত্তায় পরিচিত হতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগ দিবেন তুর্য? শোভার এমন কথায় তুর্যের চোখে জল চলে আসে। তুর্য শোভাকে শক্ত করে নিচের মধ্যে আঁকড়ে নেয়। আবারও পূর্ণতা পায় তুর্য আর শোভার ভালোবাসা। তবে এবারের ভালোবাসায় না আছে কোনো জোর জবরদস্তি, না আছে কোনো তৃতীয় ব্যক্তির আবির্ভাব। জ্যোৎস্না রাতকে সাক্ষী করে দুটো পবিত্র হৃদয় যেন আজ পরিপূর্ণভাবে এক হলো। রোদের ঝলকে তুর্যর ঘুম ভাঙে। তুর্য রাতের কথা মনে করতে হুড়মুড় করে উঠে পড়ে। তারপর বিছানার পাশে শোভাকে খোঁজে, কিন্তু পায় না। তারপর তুর্য চোখ পড়ে সাইড টেবিলের উপর একটা চিরকুট রাখা। তারই পাশে আছে এক কাপ লেমন টি। তুর্য লেমন টিটা নিয়ে এক চুমুক নেয় আর মুচকে এসে চিরকুটটা পড়তে শুরু করে। তুর্য এক চুমুক চায়ে দিচ্ছে আর একটু একটু করে চিরকুটটা পড়ছে। এই যে সাইকো সাহেব, এত দেরি করে উঠলেন? লেমন টিটা নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাতে কি, খেয়ে নেন। ভাবছেন ব্ল্যাক কফি কেন দিলাম না? ইচ্ছে করেই আপনাকে আপনার অপছন্দের লেমন টিটি দিয়েছি। এটা আপনার কলেজের ড্রিঙ্কস করার সাজা। এখন নিশ্চয়ই মেজাজটা ফুরফুরে। তাহলে আপনাকে কালকের কাহিনীগুলো শোনাই, আর কান খুলে চুপচাপ শোনো। বাবা কি রাগ! আপনার আদর না করলে তো থামছিলেনই না। তবে কালকে আমার দেওয়া থাপ্পড়টা প্লিজ মাইন্ডে নিয়েন না। জোশে আইসে মিস্টেক হয়ে গেছে, কিন্তু ওটা না করলে ওতে থামছিলেন না। যাই হোক, শুনুন, কাল সকালে শোভা রুদ্রের অন্যায়গুলো কিভাবে ধরেছে, কিভাবে রুদ্রের অন্যায়ের শাস্তি দিল, কেন বা ডিভোর্সের কথা বলেছিল, সবটা খুলে বলল চিরকুটে তুর্যকে। তুর্য যেন বিশ্বাসই করতে পারছে না শোভা এমন কাজ করেছে। বাবা, আমার বউটা এত বড় ডিটেকটিভ হলো কবে থেকে? আর আমি কিনা আমার বউকে ভুল বুঝেছি। ছি, আজ সত্যি আমি যে আমার শোভার বর, এটা ভেবে নিজেকে গর্ববোধ হচ্ছে। এই বলেই আবারও চিরকুটের দিকে তাকিয়ে পড়তে লাগলো। হয়েছে হয়েছে, আর এত গর্ববোধ করা লাগবে না। আপনার থেকেও বুদ্ধিগুলো নিজের মাথায় সাপ্লাই করেছে। যাই হোক, আজ আপনার জন্মদিন। শুধু জন্মদিনই নয়, আজ আপনার আমার জীবনে আবার নতুন করে পথ চলা শুরু, হাতে হাত ধরে। তাই দিনটা আমার কাছে অনেক স্পেশাল, অনেক। আপনি বলতেন না আমার একটা ছোট্ট পরিবার হবে, ঘর ভর্তি ভালোবাসা থাকবে। আজ কিন্তু তাই হয়েছে। মায়ের ছায়া হয়ে আপনার ফুলমা আছে, আপনার দেখাশোনা আর আপনার সাইকোসিক সহ্য করার জন্য আপনার এই বউ আছে, আর আপনাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য আপনার রাজকন্যা আছে। রাতের সারপ্রাইজটা তো আপনি পন্ডুল করে দিলেন। আজকেরটাই কিন্তু যেন এমন তেমন না হয়, তাই আগেই এই চিরকুটের ব্যবস্থা। আচ্ছা, এখন জলদি উঠে পড়ুন। দেখুন আপনার বা পাশের একটা নীল পাঞ্জাবি রাখা। জলদি ফ্রেশ হয়ে নিন, তারপরে এসে বাকিটা পড়বেন। তুর্য বেশ এক্সাইটমেন্ট হয়ে জলদি ফ্রেশ হয়ে আসে। তারপর নীল পাঞ্জাবিটা পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়েই দেখে আরেকটা চিরকুট। তুর্য সেটাও নিল আর উৎসাহের সাথে পড়তে লাগলো। এই যে হ্যান্ডসাম, পাশে রাখা কাজলটা নিয়ে আগে ঘাড়ের কোণে কালো টিপ দেন। আমি জানি এখন আপনাকে পাক্কাই হিরোর মতো লাগতেছে, আমার সাইকো হিরো। আপনি যেমন ফর্সা তেমন লম্বা, আবার ফিগারটাও জিরো টাইপ, একদম সেই লাগছে। নিশ্চয়ই নীল পাঞ্জাবিটা পরে। আমি চাই না খামোখা আমার বরটা কারোর উপরে নজর পড়ুক। তুর্য মুচকি এসে কাজলের টিপটা গলার নিচে দিকে নিল। তারপর নজর পড়লো আলমারিতে। আলমারির সাথেও একটা চিরকুট আটকানো। তুর্য এগিয়ে গেল আর চিরকুটটা পড়তে লাগলো। ও সাহেব, আপনাকে ড্যাশিং হ্যান্ডসাম বলেছি বলে বেশি আবার ভাও খায়েন না, বুঝলেন?
যতই আপনি ড্যাশিং সুন্দর হন না কেন, থাকবেন তো আপনি সেই সাইকোই। আচ্ছা, এখন আলমারিটা খুলুন আর আপনার ডায়েরির প্রথম পাতা থেকে বাবার দেওয়া ব্যাসলেটটা হাতে পড়ুন। কিছু ভাবতে বসবেন না, এখনও অনেক সারপ্রাইজ আছে। এমনি অনেক বেলা করে উঠেছেন, জলদি ব্যাসলেটটা পড়ুন। তুর্য এবার চিরকুটটা পড়ে হাসতে হাসতে বলে, আচ্ছা আচ্ছা পাগলি, ভাববো না, বউর আদর যখন মানতে তো হবেই। এই বলেই তুর্য আলমারি থেকে শুভার বাবার দেওয়া ব্রেসলেটটা বের করে নিজের হাতে পরে নেয়। মামু, তোমার দেওয়া দুটি গিফট আমার কাছে খুব মূল্যবান। এক তোমার মেয়ে আর এক তোমার এই গিফটটা। খুব কমই কাছে পেয়েছি তোমাকে, আজ হয়তো তুমি থাকতে অনেক খুশি হতে। এই বলেই তুর্য নিজের হাতের ব্রেসলেটে একটা চুমু খায়। ঠিক সেই সময় তুর্য চোখ যায় বারান্দায় যাওয়ার দরজার সাথে আরেকটা ছোট্ট করে চিরকুট আটকানো। তুর্য এগিয়ে গিয়ে সেই চিরকুটটা হাতে নেয়। এই যে মিস্টার, একদম মন খারাপ করবেন না, আমি তো বাবার মেয়ে। আমি বলছি বাবা যেখানেই থাকুক আমাকে আর আপনাকে দেখে খুব খুশি হচ্ছে। আফটার অল, বাবা যাকে তার মেয়ের জামাই হিসাবে চেয়েছিল তাকেই পেয়েছে। বাবার খুনিও শাস্তি পেয়েছে। তাই এখন একটা স্মাইলি স্মাইলি ফেস নেন তো, তারপর সোজা বারান্দায় চলে যান। তুর্যর বেশ আগ্রহ হলো, তাই তুর্য ছুটে বারান্দায় চলে গেল। আর যা দেখলো তাতে পুরো অবাক। তুর্যর মেডিকেল ব্যাচের সব স্টুডেন্ট আর সুভার ব্যাচের সব স্টুডেন্ট তুর্যর বাংলোর চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বার্থডে বেলুন হাতে নিয়ে। আর তুর্যকে দেখার সাথে সাথেই সবাই চিল্লিয়ে বলে, হ্যাপি বার্থডে তুরাগ। বলেই হাতে থাকা বার্থডে বেলুন উড়িয়ে দেয়। তুজুর প্রচন্ড এক্সাইটমেন্ট কাজ করছে, ও যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। তুর্য এবার অপেক্ষা না করে সোজা রুম থেকে বের হয়ে গেল। ও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতেই ওর কানের কাছে ঠাস ঠাস করে বেলুন ফেটে হাজারো ফুল তুর্যের উপর এসে পড়ে। আর তুর্যর চারপাশে থেকে মিলা, রিচি, মিসেস রাহেলা, তুলসী, মোহন সহ তুর্যর বাড়ির সকল স্টাফরা বলে ওঠে, শুভ জন্মদিন। তুর্য সবার এমন সারপ্রাইজে অনেক খুশি হয়। কি জিজু, কেমন লাগছে? খুশি হয়েছেন তো? খুশি হয়নি, এবার অনেক অনেক খুশি হয়েছে। তোমরা আমার মেডিকেলের কলেজের সবাইকে যে আমি কিভাবে ধন্যবাদ দিব। শুধু ধন্যবাদের কাজ হবে না। আর তাছাড়া আমরা তো এসেছি মাত্র, এইসব কাণ্ড করছেই তো শুভ্রা রানী। আপনারা কিন্তু ওকে কিছু দেওয়া লাগবে। আরে তুইও না, আমি বেশ জানি তলে তলে শুভাকে অনেক কিছু দেয় জিজু। এই তোমরা কিন্তু বেশি দুষ্টুমি করছো, ভুলে যাচ্ছ আমি কিন্তু তোমাদের প্রফেসর। এই বলে তুর্য হেসে দেয়। তুর্যর এমন হাসি মুখ দেখে মিসেস রাহেলা তুর্যর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাপি বার্থডে রে তুরাগ সোনা, এভাবেই যেন আজীবন হাসি খুশি থাকতে পারিস দোয়া করি। আমার তো তোকে কিছু বলার মুখ নাই রে, তোর জীবনে যা যা হয়েছে তার জন্য তো আমি দায়ী। আমার ছেলের জন্য আমি অনেক লজ্জিত বাবা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিস। এই বলে হাত জোর করে যেই ক্ষমা চেতে গেল অমনি তুর্য হাতটা জড়িয়ে ধরলো। ছি ছি ফুলমা, তুমি এভাবে আমাকে ছোট করো না। মায়ের পরে যদি কাউকে আমি বেশি ভালোবাসে থাকি সেটা তুমি। হ্যাঁ, তোমার উপর অভিমানও আছে যে তুমি তোমার তোরাকে দূরে ঠেলে দিয়েছিলে, কিন্তু এখন যে আমার মাথায় হাত দিয়ে এভাবে দোয়া করলে আমার মন ভরে গেছে ফুলমা। তোমার তো শাস্তি হবে, আমার জন্মদিনে তোমার শাস্তি হলো বাকিটা জীবন তোমাকে এভাবে আমার মাথায় হাত তুলে দিতে হবে, যে পুরনো ফুলমায়ের মতো আমাকে ভালোবাসতে হবে। বলো, বাসবে তো? হ্যাঁ বসো বাবা বসো। এই বলেই তুর্যকে বুকে জড়িয়ে নেয় মিসেস রাহেলা। দুজনের চোখে জল চলে আসে। দুজনকে কাঁদতে দেখে তুলসী এসে বলে, এই দাদা বাবু, খালাম্মা আপনারা কাঁদতেছেন, আজ কি কান্না দিন? সুপা দিদিমণি কিন্তু বারবার কান্না করতে নিষেধ করেছে। তুর্য এবার নিজেকে মিসেস রাহেলার থেকে ছাড়িয়ে চোখের পানিটা মুছে তারপর বলে, হ্যাঁ তা তো বুঝলাম, তা তোমাদের দিদিমণি কই আর আমার রাজকন্যাই বা কই? তুর্য এটা বলতে বলতে হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। তুর্য বেশ অবাক হলো, সবাই চুপ হয়ে গেল। তুর্য বুঝতে পারছে ওর আশেপাশে কেউ বিচরণ করছে। তুর্যর আর বুঝতে বাকি রইল না সে কে। তুর্যর কানে ভেসে আসলো সেই পরিচিতার কণ্ঠ, এই যে মিস্টার সাইকো, বলেছিলাম না যে আপনার জন্য চমক আছে? এত সব কিছু দেখে নিশ্চয়ই চমকে গেছেন।
আর আমি জানি এতক্ষণে নিশ্চয়ই আপনি আমাকে খুঁজছিলেন। আজ আমি অনেক খুশি, জানেন তো? অনেক। কেন জানেন? কারণ আজ আমি সবাইকে আমার মনের কথাটা জানাতে চাই, যা 3 বছর আগে আমি জানাতে পারিনি। একটা সত্যি কথা বলি, প্রথম যেদিন আপনাকে দেখেছি ওই দিনই আপনার প্রতি আমি ফিদা হয়ে যাই। এই কথা শুনে মিলা, রিচি সহ মেডিকেলের কলেজে পড়ুয়া বাদ বাকি স্টুডেন্ট যারা উপস্থিত তারা সবাই চিল্লিয়ে উঠে মজা করে। ভাবছেন তো আপনাকে কেন রিজেক্ট করি? আসলে ভালোবাসার মানে কি আমি তখনও জানতাম না। ওইটা জানার আগেই তো আপনি বিয়ে করে নিলেন। বাবা, কি সুপার ফাস্ট! তারপর শুরু হলো আপনার সাইকোলজিস্ট কার্যকলাপ। অবশ্য আমি অনেক রোমান্টিক মুভি দেখতাম, আর সবচেয়ে ভালো লাগতো আমার এই সাইকোটাইপ মুভি গল্প, দারুণ লাগতো। তাই স্বাভাবিকভাবে আমার বরটা যে সাইকো হোক সেটা আমি মনে মনেই চেয়েছিলাম। বাট হয়ে যাওয়ার পর আপনার ভয়ে তো আর প্রকাশ করতেই পারিনি। কীভাবেই বা করবো বলেন? সাইকো বরের যে জ্বালা, উঠতে বসতে ঝাড়ি খাওয়া লাগে, সহ্য করা লাগে হাজারো পাগলামি। শুভ্রা এটা করা যাবে না, ওটা করা যাবে না, ছেলেরা আমার দিকে তাকালে, আমার সাথে কথা বলতে আসলে আমার দোষ কি ভাই? তাও থাপ্পড়টা আমাকেই খেতে হতো। অবশ্য ওই ছেলেদের 12টা বাজতো। একটা সত্যি কথা বলি, আপনি যখন ঠাস ঠুস থাপ্পড় দিতেন খুব মন চাইতো আপনাকেও ঠাস ঠুস দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। আর আল্লাহর রহমতে কালকে সেই সুযোগও পেয়েছি। উফ, সরি, কান ধরছি কালকের জন্য। না খেলে দুর্নাম করব না। অবশ্য ভালোবাসাও স্বাভাবিকের থেকে বেশি পেয়েছি। আপনার রাগ করা, পাগলামি, এগুলোর মধ্যেও যেন চিনি মেশানো ভালোবাসা জড়িয়েছিল। যখনই রাগ করার পর আপনি ভালোবেসেছেন, আদর করেছেন, মনে হতো না বেচারাটাকে উগান্ডা থেকে ফেরত আনি, এত দূরে পাঠানোর দরকার নাই। একইভাবে এই কথা শুনেও সবাই করজোড়ে হাতে তালি দিল, আর তুচ্ছ এক ধ্যানে অন্ধকারে সুবার মিষ্টি কণ্ঠে ওদের প্রেম কাহিনী শুনছে। যাই হোক, আমি যার উপর ফিদা তাকেই তো মন প্রাণ দিয়ে ভালোবাসি। এটা বুঝতে বুঝতে আমার গর্ভে আপনার রাজকুমারী চলে আসে। তারপরে নানা ঘাত প্রতিঘাত আসে আমাদের জীবনে। আমিও অনেক ভুল করি আপনাকে বুঝতে। আসলে বাচ্চা বয়স ছিল তো, তাই বেশি আবেগপ্রবল ছিলাম। যাই হোক, লাভ স্টোরিতে যদি ভিলেন না থাকে, টুইস্ট না থাকে, তাহলে চলে? এই টুইস্টের কারণে আমাদের জীবন থেকে 3 বছর ফাও যায়। আপনি হয়ে গেছিলেন দেবদাস, আর আমি হয়ে গেছিলাম দেবদাসী। তারপর দেবদাস চিন্তা করলো দেবদাসীকে বোকা দেবদাস না আগাইলে ভুল বোঝাবুঝি আর যাবেই না। তাই দেবদাস আবারও সাইকো রূপে এন্ট্রি নিল দেবদাসীর জীবনে। আর দেবদাসীকে বুঝাতে শেখালো ভালোবাসার মূল ভিত্তি হলো বিশ্বাস। অনেস্টলি বলছি, আপনার ওই কথাগুলো শুনে আপনার উপর দ্বিতীয় দফায় ক্রাশ খাইছিলাম, তবে এইবার বর হিসাবেই বুঝে শুনে ক্রাশ খাইছি। আপনার এই কথাগুলো আপনার এই বোকা দেবদাসীকে ডিটেকটিভ দেবদাসী বানিয়ে দেয়। তারপর শুরু হলো দেবদাসীর পরিশ্রম। মিলা, ঋষি আর আমি কি না করলাম, একদিনে পুরো রহস্যের জট খুললাম ভাবা যায়। সব অঙ্ক সলভ করেও শান্তি নেই। হোমা, শেষমেশ গিয়ে সাইকো আবারও পিওর দেবদাস হয়ে তার দেবদাসীকে ভুলে সাইকোলজিস্ট কার্যকলাপ শুরু করে দিল। কি জোরেই না গালে আবার ঠাস করে মারল। আমার হাতে এখনও তার 5 আঙ্গুলের দাগ। আপনারাই বলেন, কান্না রাগ হয়? এত আমি বলতে চাই, উনি আর বলারই সুযোগ দেয় না। এই জন্যই তো উগান্ডায় পাঠাতে হলো। তারপর অবশ্য ভালোবেসে উগান্ডা থেকে ফেরতও এনেছি। কি এনেছি তো মিস্টার সাইকো? যাই হোক, আপনি অনেক পচ্ছা। আপনি আমাকে মারেন, আমাকে বকেন, আমাকে জোর করে জড়ায় ধরেন, আদর করেন, রাজ্যের সব পাগলামি আমার সাথে করেন। আমার মনে সব গোপন কথা আমার আগেই চুরি করে পড়ে নেন। আপনি দুনিয়ার সব থেকে খারাপ স্বামী, সব থেকে। কিন্তু সব থেকে খারাপ স্বামী হওয়ার সত্ত্বেও আমি এই খারাপ স্বামীটাকেই মৃত্যুর আগ পর্যন্ত চাই। আমি আমার এই সাইকোকেই যে অনেক ভালোবেসে ফেলেছি। আমার এই খারাপ স্বামী যে আমাকে আঘাত করে নিজে তার থেকে দ্বিগুণ আঘাত পাবে, যে আমাকে আঘাত করবে আবার পাগলের মতো সেই আঘাতেই চুমু খাবে, যে আমাকে সবসময় ঠিক ভুল বোঝার সঠিক পথ দেখিয়ে দেবে যেভাবে এখন অবধি করে আসছে, যে সবসময় আমার জন্য ঢাল হয়ে থাকবে, আমি না বলতেই আমার মনের ইচ্ছাগুলো পূরণ করে ফেলবে। এই যে শুনুন মিস্টার সাইকো, কখনোই চেঞ্জ হবেন না। আজীবন আমার সাথে এমন সাইকোলজিস্টিক টাইপ কাজ করবেন, আমাকে পাগলের মতো ভালোবাসবেন, বুঝেছেন? না হলে কিন্তু আবার উগান্ডায় পাঠাবো, মনে রাখবেন। আমি কিন্তু আপনার থেকে ট্রেনিং প্রাপ্য।
আবারও বলছি, এই মেডিকেল কলেজে আজ যত স্টুডেন্ট আছে, যত বান্ধবী আছে, আমার যত বন্ধু আছে, আপনার আমার বড় মা, বাসার সব সার্ভেন্ট, সবার সামনে বলছি, আই লাভ ইউ মাই পিসু, আই লাভ ইউ এ লট। তুমি আমার স্বপ্নের নায়ক, আমার মুভির হিরো, আমার সাইকোপর। আমাকে এভাবে আজীবন ভালোবাসবে তো? এই কথাটা বলার সাথে সাথে উপস্থিত সবাই করতালি দিল। তুর্য শোভার মুখে এইসব কথাগুলো শুনে হাসবে নাকি কান্না করবে কিছুই বুঝতে পারছে না। ও শুধু ইচ্ছে করছে শোভাকে শক্ত করে জড়ায় ধরার, কিন্তু শোভা এখনো সামনে আসছে না কেন? এসব ভাবতে ভাবতে হুট করে তুর্যকে নিচ থেকে পাঞ্জাবি ধরে টান দিয়ে একটা আধো আধো কণ্ঠ বলে উঠল, বাবা বাবা বা। তুর্যর এই ডাকটা শুনে প্রাণ ভরে গেল। তুর্য নিচে তাকিয়ে দেখলো ও রাজকুমারী সত্যি আজ রাজকুমারীর মতো সেজেছে। কি নিষ্পাপ সরল চাহনি, কাজল কালো চোখে তুর্যর দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলছে, বাবা বাবা। এত কম সময়ে যে তিলক বাবা ডাকটা শিখে যাবে তুর্য তা কল্পনাও করতে পারেনি। তুর্য আর চোখে জল ধরে রাখতে পারল না। কাঁদো কাঁদো চোখে সাথে সাথে তিলককে কোলে নিয়ে ওর গালে চুমু, অসংখ্য চুমু এঁকে দেয়। আমার রাজকুমারী আমাকে বাবা বলেছে। কি বললি শোন আমার, বল মা। এরই মধ্যে হুট করে চারিদিকে লাইট অন হয়ে যায় আর তুর্যর চোখে পড়ে সামনে। তুর্যর চোখ সামনে আটকে যায়। শাড়িতে শোভা কি অসম্ভব মায়াবী লাগছে। টুকটুকে ফর্সা শরীরে ময়ূরকণ্ঠী শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে চুড়ি। তুর্যর চোখ যেন একদম শোভার উপর আটকে গেছে। वादा है मेरा अब दिल है तेरा कभी जिंदगी में ना माउस होगा। শোভা গানটা গেতে গেতে তুর্যর কাছে চলে গেল। তারপর আস্তে আস্তে তুর্যর পায়ে ছুঁয়ে সালাম করতে গেল। অমনি তুর্য শোভার বাহুজোড়া ধরে নিয়ে শোভার গানের প্রত্যুত্তরে তুর্যও গাইল। গানটা গেয়েই তুর্য শোভার কপালে একটা গভীরভাবে চুমু এঁকে দিয়ে শোভাকে নিজের সাথে একদম শক্ত করে জড়িয়ে ধরল। উপস্থিত সবাই তুর্য আর শোভাকে এইভাবে দেখে চোখে পানি চলে এলো। চারিপাশের সবাই করতালিতে ভরিয়ে দিল। আর তুর্য শোভাকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি আমাকে পূর্ণ করেছো শোভা, আমার পরিবারকে পূর্ণ করেছ। আজ আল্লাহর কাছে আমার আর চাওয়ার কিছুই নেই বউ। অনেক ভালোবাসি বউ আমি তোমাকে। একদম চিন্তা করো না বউ, তোমার এই বড়টা আজীবন তোমার ভালোবাসায় এমন সাইকো হয়ে থাকবে। আজীবন তোমাকে এইভাবে পাগলের মতো ভালোবাসি যাবে। মৃত্যু ছাড়া কোনো কিছু তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আর যদি কখনো বেশি পাগলামো করে ফেলি তাহলে না হয় মাঝে মাঝে উগান্ডায় পাঠিয়ে দিও। এই কথা শুনে শোভা হেসে ফেলল। আর তুর্য হেসে আবারও তিলক আর শোভাকে বুকে জড়িয়ে নিল। সমাপ্ত।